আজকে আমরা আলোচনা করব বেসিক এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। বেসিক অর্থাৎ ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করতে হলে বেসিক যে জিনিসগুলো লাগবে সেই বেসিক জিনিসগুলো এই কন্টেন্টের ভিতরে পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা আসি, এক নম্বরে আমরা আসি সার্কিটের ক্ষেত্রে। সার্কিট, এ সার্কিট ইজ এ ক্লোজড কন্ডাক্টিং পাথ through which an electric current either flows or intended flow। অর্থাৎ আমরা যদি একটা সার্কিট কনসিডার করি, সাপোজ এখানে সার্কিট আছে, এই সার্কিটের ক্ষেত্রে 5 ভোল্ট হচ্ছে এই সার্কিটের ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ সোর্স। তাহলে এই ভোল্টেজ সোর্স যদি 5 ভোল্ট হয়, তাহলে এই সার্কিটটা একটা ক্লোজ কন্ডাক্টিং পথ, মানে এটা প্লাস পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত একটা বদ্ধ পথ, আর এই বদ্ধ পথটাই হচ্ছে সার্কিট। তাহলে এটা বললাম আমরা সার্কিট। সার্কিটের পরবর্তীতে আছে প্যারামিটার্স। প্যারামিটার্স কাকে বলে? দ্য ভেরিয়াল এলিমেন্টস অফ অ্যান ইলেকট্রিক সার্কিট আর কল্ড ইটস প্যারামিটার্স লাইক রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স। দিস প্যারামিটার মে বি লুম্পড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড। অর্থাৎ কোনো একটা সার্কিটের ভিতরে যে সকল এলিমেন্টগুলো থাকবে সেই বেসিক এলিমেন্টগুলোই হচ্ছে তার প্যারামিটার। এখন কোনো একটা সার্কিটের ভিতর যেমন রেজিস্ট্যান্স থাকতে পারে, তাহলে যদি রেজিস্ট্যান্স থাকে, ইন্ডাকটেন্স থাকে অথবা ক্যাপাসিটেন্স থাকে, তাহলে সেইগুলো হচ্ছে সেই সার্কিটের প্যারামিটার। এই সার্কিটের এই প্যারামিটারটা লুম্পড আকারেও থাকতে পারে, আবার ডিস্ট্রিবিউটেড আকারেও থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে একটা সার্কিট আছে। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে 5 ভোল্ট হচ্ছে ভোল্টেজ সোর্স, আর R1 R2 রেজিস্ট্যান্স অ্যান্ড C1 হচ্ছে ক্যাপাসিটেন্স। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে যে এলিমেন্ট আছে, এলিমেন্টের ভিতরে আছে দুইটা রেজিস্ট্যান্স আছে, R1 অ্যান্ড R2 আর C1। তাহলে এখানে R1 R2 অ্যান্ড C1 এগুলো হচ্ছে এই সার্কিটের প্যারামিটার্স। প্যারামিটার সার্কিটের এই পরবর্তীতে আসি আমরা লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে। তাহলে লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে যদি যাই, লিনিয়ার সার্কিট কাকে বলে? লিনিয়ার সার্কিট হচ্ছে এ লিনিয়ার সার্কিট ইজ অন হুজ প্যারামিটার্স আর কনস্ট্যান্ট, দে ডু নট চেঞ্জ উইথ ভোল্টেজ অর কারেন্ট। অর্থাৎ লিনিয়ার সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যে সার্কিটের প্যারামিটারগুলো কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ কোনো একটা সার্কিটে মূলত সোর্স হিসেবে থাকে ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স, মানে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স চেঞ্জ হওয়ার সাথে সাথে এই প্যারামিটারগুলো চেঞ্জ হয় না। তাহলে এই ধরনের সার্কিটগুলোই হচ্ছে লিনিয়ার সার্কিট। সাপোজ আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, এখানে 5 ভোল্ট হচ্ছে ভোল্টেজ সোর্স, R1 R2 হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে এই ভোল্টেজ সোর্স 5 ভোল্ট, এখানে এই 5 ভোল্ট যখন ছিল তখন R1 R2 রেজিস্ট্যান্সের যে ভ্যালু ছিল, যখন আমরা 5 ভোল্টের পরিবর্তে 10 ভোল্ট পুট করব, তখন এই R1 R2 এর ভ্যালু চেঞ্জ হবে না। যে এখানে R1 R2 হচ্ছে প্যারামিটার, তাহলে যেহেতু ভোল্টেজ চেঞ্জ হওয়ার ফলে, মানে ভি চেঞ্জড বাট আর কনস্ট্যান্ট, অর্থাৎ ভোল্টেজ চেঞ্জ হওয়ার ফলে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে না, তাহলে এই জন্য এটা লিনিয়ার সার্কিটের অন্তর্গত। তাহলে এখন আমরা যদি এখানে কারেন্ট সোর্স ধরি, তাহলে কারেন্ট সোর্সের ক্ষেত্রে, তাহলে কারেন্ট সোর্স এখানে আছে 10 এম্পিয়ার, আর দুটো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে R1 এবং R2। তাহলে I ইকুয়াল টু যখন 10 এম্পিয়ার, তখন R1 R2 এর যে মান থাকবে, I ইকুয়াল টু যখন 20 এম্পিয়ার হবে, তখনও R1 R2 এর মান সেমই থাকবে। অর্থাৎ I চেঞ্জ হচ্ছে কিন্তু আর কনস্ট্যান্টই থাকছে। তাহলে এক্ষেত্রে এই যেখানে V এবং I চেঞ্জ হওয়ার সাথে সাথে, মানে চেঞ্জ হলে যে প্যারামিটারগুলো থাকে সার্কিটে R1 এবং R2 বা রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটেন্স, এগুলো যদি চেঞ্জ না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই সার্কিটকে বলা হবে লিনিয়ার সার্কিট। তাহলে লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে যেমন ভি অ্যান্ড আই চেঞ্জড, অর্থাৎ লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে যে সোর্সগুলো আছে, যেমন ভি এবং আই হচ্ছে এখানে সোর্স, তাহলে এই সোর্স যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এখানে প্যারামিটার যেটা আছে সেই প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এই ধরনের সার্কিটগুলোই হচ্ছে লিনিয়ার সার্কিট। আর লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি ভি নিই মানে ভোল্টেজ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আই নিই, তাহলে ভি এর মান বাড়ার সাথে সাথে আই এর মান
সেম একইভাবে বাড়তে থাকবে। তার মানে এখানে আমরা একটা লিনিয়ার লাইন পাবো। তাহলে এটা হচ্ছে লিনিয়ার সার্কিটের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। লিনিয়ার সার্কিটের বা লিনিয়ার নেটওয়ার্কের একটা কমন প্রপার্টি আছে, প্রপার্টিটা হচ্ছে অ্যাডিটিভিটি। এখন অ্যাডিটিভিটি হচ্ছে, আমরা সাপোজ একটা নেটওয়ার্ক নিয়েছি, এখানে একটা নেটওয়ার্ক আছে, তাহলে নেটওয়ার্কে ইনপুট হিসেবে দিলাম 20 ভোল্ট এবং 10 ভোল্ট, আর আউটপুট হিসেবে যেটা পাবো যেটা হচ্ছে 5 ভোল্ট এবং এখানে যেহেতু 20 ভোল্ট দিছি তাহলে এখানে পাবো 10 ভোল্ট, আবার এখানে 10 ভোল্ট দিলে এখানে পাবো 5 ভোল্ট। অর্থাৎ ইনপুটের যে যোগফল আর আউটপুটের যোগফলের ভিতরে একটা সম্পর্ক থাকবে, অর্থাৎ এই প্রপার্টিটাই হচ্ছে লিনিয়ার নেটওয়ার্কের অ্যাডিটিভিটি। এখন আমরা দেখতে পাচ্ছি নন লিনিয়ার সার্কিট। তাহলে নন লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে যেটা হবে, প্রথমে ডেফিনেশনটা যদি লক্ষ্য করি, ইট ইজ দ্যাট সার্কিট হুইচ প্যারামিটার্স চেঞ্জ উইথ ভোল্টেজ অর কারেন্ট। তার মানে হচ্ছে, অর্থাৎ নন লিনিয়ার সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যার যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো তার ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স চেঞ্জ হওয়ার সাথে সাথে প্যারামিটার্সগুলো চেঞ্জ হবে। এখন যদি আসি আমরা প্যারামিটার্স আমরা আগে আলোচনা করছি, প্যারামিটার্স এর ভিতর থাকতে পারে, অর্থাৎ প্যারামিটার্স হচ্ছে একটা সার্কিটের বেসিক এলিমেন্ট। তাহলে এলিমেন্টগুলোর ভিতর থাকতে পারে রেজিস্ট্যান্স, তারপর থাকতে পারে কন্ডাক্টেন্স, আর থাকতে পারে ইন্ডাকশন, ইটিসি। তাহলে এখানে আমরা প্যারামিটার হিসেবে দেখতে পাচ্ছি আছে একটা ডায়োড। তাহলে ডায়োডটা হচ্ছে এখানে প্যারামিটার, আর এই সার্কিটের ক্ষেত্রে ভি হচ্ছে এর ভোল্টেজ সোর্স। অর্থাৎ আমরা যদি এখানে ভোল্টেজ সোর্স ভি কে চেঞ্জ করি তাহলে চেঞ্জ হওয়ার সাথে সাথে ডায়োডের যে ভ্যালু আছে সেটাও চেঞ্জ হবে। তার মানে সোর্স চেঞ্জ হওয়ার সাথে সাথে, সেটা ভোল্টেজ সোর্স হোক আর কারেন্ট সোর্সই হোক, চেঞ্জ হওয়ার সাথে সাথে ডায়োডের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে যেহেতু ডায়োডের ভ্যালু চেঞ্জ হচ্ছে তার মানে এই সার্কিটটা হচ্ছে একটা নন লিনিয়ার সার্কিট। আর এখানে ডায়োডের সিম্বল আমরা দেখতে পাচ্ছি। আর এই সার্কিট, সো আমরা এখান থেকে এই সার্কিট থেকে বলতে পারি যে ইন দিস সার্কিট ডায়োড চেঞ্জেস উইথ ভোল্টেজ, দ্যাট মিনস প্যারামিটার চেঞ্জেস উইথ ভোল্টেজ, সো ভি অর আই চেঞ্জড। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট সোর্স যদি চেঞ্জ করি তাহলে প্যারামিটারগুলো চেঞ্জ হবে। তাহলে যেহেতু ভোল্টেজ এবং কারেন্টের সাথে প্যারামিটারগুলো চেঞ্জ হচ্ছে তার মানে এই সার্কিটটা নন লিনিয়ার সার্কিট। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পারি যে একটা গ্রাফ আছে। এই গ্রাফের ক্ষেত্রে, অর্থাৎ এই গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা ভি প্লট করি, দ্যাট মিনস এখানে যদি ভোল্টেজ সোর্সকে এক্স অ্যাক্সিস বরাবর এবং কারেন্ট সোর্সকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করা হয়, তাহলে ভোল্টেজ সোর্স বৃদ্ধির সাথে সাথে কারেন্ট সোর্সের মানে কারেন্টের যে ভ্যালুটা, কারেন্টের ভ্যালু সমান হারে বৃদ্ধি পাবে না, যার ফলে আমরা এখানে একটা লিনিয়ার শেপ পাবো না, একটা নন লিনিয়ার বা কার্ভ শেপ পাবো। তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ নন লিনিয়ার সার্কিট। এখন যেটা আমরা আসবো সেটা হচ্ছে বাইলেটারাল সার্কিট, অর্থাৎ থেভেনিনস থিওরাম বা অন্যান্য যে নেটওয়ার্কস থিওরামগুলো আছে, সেই নেটওয়ার্কস থিওরামগুলো করার ক্ষেত্রে বাইলেটারাল সার্কিটটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বাইলেটারাল সার্কিটের ডেফিনেশন যদি আমরা খেয়াল করি, এ বাইলেটারাল সার্কিট ইজ ওয়ান হুইচ properties or characteristics are the same in either direction. The usual transmission line is bilateral. তার মানে এখানে প্রথম ক্ষেত্রে যতটুকু বলা হচ্ছে যে a bilateral circuit is one whose properties or characteristics are the same in either direction. মানে অর্থাৎ কোন একটা সার্কিটের যে এলিমেন্টগুলো থাকবে, যা প্যারামিটারগুলো থাকবে, সেই প্যারামিটারগুলোকে যদি ইনভার্ট করা হয়, ইনভার্ট করার পরও যদি আমরা সেই প্যারামিটার ইনভার্ট করার পরও যদি মূল সার্কিটের ভ্যালুটা চেঞ্জ না হয়, তখন সেই ধরনের সার্কিটকে আমরা বলতে পারি বাইলেটারাল সার্কিট। একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হবে। প্রথমে আমরা যদি এই এক্সাম্পলটা মানে এখানে এই সার্কিটটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে ভোল্টেজ সোর্স হচ্ছে ভি আর দুইটা রেজিস্ট্যান্স আছে যেটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কানেক্টেড আছে। তাহলে R1 আর R2 হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স। এখন আমরা যদি এখানে প্যারামিটার হিসেবে আছে R1 এবং R2, দ্যাট মিনস রেজিস্ট্যান্স, আর ভোল্টেজ সোর্স হিসেবে আছে ভোল্টেজ সোর্স ভি, অর্থাৎ প্যারামিটার R1 এবং R2 এই দুটাকে যদি আমরা ইনভার্ট করি তাহলে এই সার্কিটের কোনো প্রপার্টি চেঞ্জ হবে না, অথবা এখানে ভোল্টেজের কোনো চেঞ্জ আসবে না, বা ভোল্টেজের ভ্যালু যদি আমরা পরিবর্তন করি
তাহলে পরিবর্তন করলেও এই সার্কিট দুইটার ভ্যালুর কোনো পরিবর্তন আসতেছে না, অর্থাৎ মানে রেজিস্টার দুইটার ভ্যালুর কোনো পরিবর্তন আসতেছে না। মানে রেজিস্টার দুটোকে যদি ইনভার্ট করা হয় বা উল্টানো হয় তাহলে সেই ক্ষেত্রে এই সার্কিটের প্রপার্টি সেম থাকবে, মানে সার্কিটের ভ্যালুটা সব সেম থাকবে। তাহলে যেহেতু সার্কিটের ভ্যালু সেম থাকবে তাহলে সেহেতু এটা বাইলেটারাল সার্কিট। তার মানে বাইলেটারাল সার্কিট ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে আমরা যে প্যারামিটারগুলো আছে সেগুলোকে যদি ইনভার্ট করি তাহলে সার্কিটের যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিসটা ঠিক থাকে কিনা, বা সার্কিটের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা ঠিক থাকে কিনা। তাহলে এই ক্ষেত্রে এই প্যারামিটার R1 R2 যদি ইনভার্ট করি, রোধকে ইনভার্ট করলে সেমই থাকে, তার মানে এই সার্কিটের প্রপার্টিসে বা ভ্যালুতে কোনো চেঞ্জ আসবে না। তার মানে এই সার্কিটটা হচ্ছে একটা বাইলেটারাল সার্কিট। সাধারণত বাইলেটারাল সার্কিটকে ইউজুয়াল ট্রান্সমিশন লাইন হিসেবে ইউজ করা হয়। আর তাছাড়া এই বাইলেটারাল সার্কিটের ক্ষেত্রে ডিরেকশনটা হচ্ছে মেইন ব্যাপার, অর্থাৎ যেমন এখানে R1 R2 ডিরেকশন ছিল এই দিকে, তাহলে এটাকে যদি আমরা ইনভার্ট করি তাহলে ডিরেকশনটা আসবে উল্টো দিকে, বাট এই সার্কিটের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসবে না। তাহলে এটাই হচ্ছে বাইলেটারাল সার্কিট। তাহলে বাইলেটারাল সার্কিটের ঠিক ইনভার্স কেস হচ্ছে ইউনিল্যাটারাল সার্কিট। তাহলে ইউনিল্যাটারাল সার্কিটটা কি হবে? ইউনিল্যাটারাল সার্কিট হচ্ছে ইট ইজ দ্যাট সার্কিট which properties or characteristics change with the direction of its operation। অর্থাৎ ইউনিল্যাটারাল সার্কিটটা হচ্ছে এমন একটা সার্কিট যার ডিরেকশন চেঞ্জ, অর্থাৎ যে প্যারামিটার থাকবে সেই প্যারামিটারের ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে সার্কিটের সম্পূর্ণ প্রপার্টিসটা বা ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা এই সার্কিটটা যদি খেয়াল করি তাহলে এই সার্কিটের ক্ষেত্রে এখানে ভোল্টেজ সোর্স আছে V আর প্যারামিটার হিসেবে আছে D। তাহলে এখন এই ডিটা হচ্ছে কি এখানে ডায়োড, তাহলে ডায়োডের পজিটিভ প্রান্ত আছে এই সাইডে আর নেগেটিভ প্রান্ত আছে এই সাইডে। এখন এই ডায়োডটাকে আমরা যদি ইনভার্ট করি, যেমন এই সার্কিটের ক্ষেত্রে যদি লক্ষ্য করি এখানে ডায়োডটা ইনভার্ট করছি, তার মানে এই সার্কিটের প্রপার্টি অর্থাৎ C1 সার্কিটের প্রপার্টি আর C2 সার্কিটের প্রপার্টি টোটালি ডিফারেন্ট। দ্যাট মিনস কোনো একটা সার্কিটের যে প্যারামিটারগুলো থাকবে সেই প্যারামিটার এর ডিরেকশনটা যদি চেঞ্জ হয় আর এই ডিরেকশন চেঞ্জের ফলে যদি সার্কিটের প্রপার্টি চেঞ্জ হয় তখন সেই সার্কিটটা হবে ইউনিল্যাটারাল সার্কিট। তাহলে এখন ইউনিল্যাটারাল সার্কিট হিসেবে মূলত কাজ করে ডায়োড। এ ডায়োড রেকটিফায়ার ইজ এ ইউনিল্যাটারাল সার্কিট বিকজ ডায়োডের ইনভার্ট করি যদি আমরা ডায়োডের, তাহলে একটা ডায়োড কোনো সার্কিটে রিপ্লেস করার পর সেটাকে ইনভার্ট করলে তখন ওই সার্কিটের টোটাল প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু টোটাল প্রপার্টি চেঞ্জ হয়ে যায় সেহেতু এখানে মানে রেকটিফিকেশনটা হচ্ছে দুই দিকেই হয়, মানে দুই ডিরেকশনে হয়। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে যে সার্কিটটা পাবো সেই সার্কিটটা হবে ইউনিল্যাটারাল সার্কিট। তার মানে এখান থেকে আরো ক্লিয়ার হয় যে when we invert the diode D the properties of the circuit changes, অর্থাৎ এই সার্কিটের প্রপার্টিটা চেঞ্জ হয়ে যাবে। So these two circuits C1 and C2 are called unilateral circuit। তাহলে এখান থেকে আমরা ইউনিল্যাটারাল সার্কিটের ডেফিনেশন প্লাস এর যে এক্সাম্পলগুলো আছে বা চেনার যে উপায় এখন আমরা আলোচনা করব ইলেকট্রিক নেটওয়ার্ক। তাহলে প্রথমে ইলেকট্রিক নেটওয়ার্কের ডেফিনেশনটা দেখা যাক। ইলেকট্রিক নেটওয়ার্কের ডেফিনেশন হচ্ছে এ কম্বিনেশন অফ ভেরিয়াস ইলেকট্রিক এলিমেন্টস কানেক্টেড ইন এনি ম্যানার হোয়াটসোএভার ইজ কল্ড অ্যান ইলেকট্রিক নেটওয়ার্ক। অর্থাৎ ইলেকট্রিক নেটওয়ার্কের যে প্রপার ডেফিনেশন তার ভিতরে একটা টার্ম আছে সেটা হচ্ছে ইলেকট্রিক এলিমেন্টস। তাহলে আসলে ইলেকট্রিক এলিমেন্টস কি কি? ইলেকট্রিক এলিমেন্টস গুলোর ভিতরে আছে যেমন এখানে ভোল্টেজ সোর্স, কারেন্ট, তারপর রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে ইলেকট্রিক এলিমেন্টস। অর্থাৎ একটা সার্কিটের যে এলিমেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রিক এলিমেন্টস। তাহলে এই ইলেকট্রিক এলিমেন্টসগুলো যদি একটা ম্যানারে কানেক্টেড থাকে, অর্থাৎ একটা ওয়েতে যদি কানেক্টেড থাকে, তখন সেই কানেক্টেড যে সিরিজটা পাবো বা কানেক্টেড যে নেটওয়ার্কটা পাবো সেই কানেক্টেড নেটওয়ার্কটাকেই বলা হবে ইলেকট্রিক নেটওয়ার্ক। তাহলে এখানে একটা ইলেকট্রিক নেটওয়ার্কের এক্সাম্পল আছে,
যেমন এই সার্কিটটার মাধ্যমে যদি দেখি, তাহলে ভি হচ্ছে একটা কম্পোনেন্ট, আই একটা কম্পোনেন্ট, আর ওয়ান আর টু কম্পোনেন্ট। তার মানে এখানে কম্পোনেন্ট দ্যাট মিনস এলিমেন্ট আর কি। তাহলে এই এলিমেন্টগুলো একটা ম্যানার বা ওয়েতে কানেক্টেড আছে। তাহলে যেহেতু এটা একটা ওয়েতে কানেক্টেড আছে, তাহলে সেহেতু এটাকে বলা হবে একটা ইলেকট্রিক নেটওয়ার্ক। তাহলে ইলেকট্রিক নেটওয়ার্কের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে। তাহলে ইলেকট্রিক নেটওয়ার্ককে মূলত ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক আর একটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। তাহলে এখন আসি আমরা অ্যাক্টিভ নেটওয়ার্কের ক্ষেত্রে। তাহলে অ্যাক্টিভ নেটওয়ার্ক বলতে গেলেই প্রথমে বলতে হবে, মানে জানতে হবে যে অ্যাক্টিভ এলিমেন্টস কাকে বলে। তার মানে অ্যাক্টিভ এলিমেন্টস হচ্ছে ক্যাপাবল অফ ডেলিভারিং এনার্জি টু দ্য এক্সটার্নাল ডিভাইসেস, অর্থাৎ যে সকল এলিমেন্টগুলো এনার্জি ডেলিভার করে, কোনো এক্সটার্নাল ডিভাইসের ভিতরে এনার্জিগুলো ডেলিভার করবে। তার মানে হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টসগুলো হবে এমন এলিমেন্টস যেগুলো হচ্ছে কোনো একটা পয়েন্ট ধরি, এদিকে তো তাহলেই গেলাম, সমস্যা কাটা লাগবে, আবার শুরু করি। আচ্ছা, সমস্যা অ্যাক্টিভ নেটওয়ার্ক। তাহলে অ্যাক্টিভ নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যদি আসি, তাহলে অ্যাক্টিভ নেটওয়ার্ক বুঝতে হলে আমাদের বুঝতে হবে প্রথম অ্যাক্টিভ এলিমেন্টস কি। তাহলে অ্যাক্টিভ এলিমেন্টসের যে ডেফিনেশন আছে সেটা হচ্ছে ক্যাপাবল অফ ডেলিভারিং এনার্জি টু দ্য এক্সটার্নাল ডিভাইস, অর্থাৎ অ্যাক্টিভ এলিমেন্টসগুলো এনার্জি ডেলিভার করবে, এক্সটার্নাল ডিভাইসগুলোর ভিতরে এনার্জি ডেলিভার করবে। তার মানে এখানে ভোল্টেজ সোর্স কি, অন্য যে কম্পোনেন্টগুলো আছে তার ভিতরে এনার্জি ডেলিভার করে, এই জন্য ভোল্টেজ সোর্স হচ্ছে একটা অ্যাক্টিভ সোর্স বা অ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে কারেন্ট সোর্সও অন্য যে ডিভাইসগুলো আছে এক্সটার্নাল, সেগুলোর ভিতরে এনার্জি সাপ্লাই করে। যেহেতু ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স এনার্জি সাপ্লাই করে, সেহেতু এগুলো অ্যাক্টিভ এলিমেন্টস নামে পরিচিত। আচ্ছা, এখন অ্যাক্টিভ এলিমেন্টস যে সকল নেটওয়ার্কে ইউজ করা হবে সেই সকল নেটওয়ার্ককেই বলা হবে অ্যাক্টিভ নেটওয়ার্ক। তার মানে অ্যাক্টিভ এলিমেন্টসের ভিতরে আমরা পাই কি, ভোল্টেজ সোর্স অ্যান্ড কারেন্ট সোর্স। বিকজ ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স এক্সটার্নাল যে ডিভাইস আছে, এক্সটার্নাল ডিভাইসের ভিতরে এনার্জি ডেলিভার করে। তাহলে যেহেতু এনার্জি ডেলিভার করে, এজন্য এগুলো অ্যাক্টিভ এলিমেন্টস। আর এই অ্যাক্টিভ এলিমেন্টসের সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি করা হবে সেই নেটওয়ার্কই হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক। তাহলে অ্যাক্টিভ নেটওয়ার্কের পরবর্তীতে আছে প্যাসিভ নেটওয়ার্ক। প্যাসিভ নেটওয়ার্ক হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্কের রিভার্স কেস। তাহলে এই ক্ষেত্রে প্যাসিভ নেটওয়ার্কে বলা হয়, প্যাসিভ এলিমেন্টসের যে ডেফিনেশন সেটা হচ্ছে ক্যাপাবল অফ অনলি রিসিভিং এনার্জি অর পাওয়ার, অর্থাৎ যে সকল ডিভাইসগুলো শুধুমাত্র মানে এনার্জি রিসিভ করে, অর্থাৎ সেই সকল এলিমেন্টসগুলোই হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। যেমন আমরা এখানে দেখতে পারি যে প্যাসিভ এলিমেন্টস হিসেবে আছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স আর ইন্ডাক্টর। এখানে রেজিস্ট্যান্স শুধুমাত্র যে এনার্জি বা পাওয়ার আছে সেগুলোকে রিসিভ করতে পারে, ক্যাপাসিটারের ক্ষেত্রেও এটা চার্জ রিসিভ করে, আর ইন্ডাক্টরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তার মানে যে সকল এলিমেন্টগুলো এনার্জি বা পাওয়ার রিসিভ করে সেই সকল এলিমেন্টগুলো হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। আর এই প্যাসিভ এলিমেন্টস ইউজ করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেই নেটওয়ার্কটাই হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। তার মানে এখানে আমরা প্যাসিভ এলিমেন্টস ইউজ ইন নেটওয়ার্ক ইজ ইকুয়াল টু প্যাসিভ নেটওয়ার্ক। দ্যাট মিনস যে সকল নেটওয়ার্কের ভিতরে প্যাসিভ এলিমেন্ট ইউজ করা হবে সেই নেটওয়ার্ককেই বলা হবে প্যাসিভ নেটওয়ার্ক। প্যাসিভ নেটওয়ার্কের পর এর পরবর্তী টপিকস হচ্ছে নোড। তাহলে নোডের ক্ষেত্রে নোডের যে ডেফিনেশন আছে সেটা হচ্ছে নোড ইজ এ জাংশন অর পয়েন্ট ইন এ সার্কিট হোয়ার টু অর মোর সার্কিট এলিমেন্টস আর কানেক্টেড টুগেদার। অর্থাৎ নোড হচ্ছে এমন একটা পয়েন্ট কোনো একটা সার্কিটের ভিতরে বা কোনো একটা নেটওয়ার্কের ভিতরে যেখানে মানে টু আর মোর অর্থাৎ সার্কিটের ভিতরে যদি একাধিক এলিমেন্ট থাকে তাহলে সেই এলিমেন্টগুলো এলিমেন্ট হিসেবে থাকতে পারে যেমন রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স। অর্থাৎ যে এলিমেন্টগুলো থাকবে মানে একাধিক এলিমেন্টগুলো যে পয়েন্টে যুক্ত হবে সেই পয়েন্টটাই হচ্ছে নোড। অর্থাৎ দুইটা এলিমেন্ট যদি পরস্পর যে পয়েন্টে যুক্ত হয় কোনো সার্কিটে সেই পয়েন্টটাই হচ্ছে নোড। সাপোজ এখানে যদি আমরা দেখি এই একটা সার্কিট, এই সার্কিটের ভোল্টেজ সোর্স হচ্ছে ভি এবং এখানে যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টের ভিতরে আছে আর1 একটা রেজিস্ট্যান্স, আর2 একটা রেজিস্ট্যান্স এবং এখানে একটা
ক্যাপাসিটেন্স বা একটা ক্যাপাসিটর আছে। তাহলে এগুলো হচ্ছে এই সার্কিটের এলিমেন্ট। তাহলে এখন সার্কিটের ভিতরে দুইটা এলিমেন্ট যে পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টটাই হচ্ছে নোড। যেমন এখানে একটা এলিমেন্ট আছে ভি আর একটা এলিমেন্ট আর, রেজিস্ট্যান্স আর অন। তাহলে এই আর অন এবং ভি যে পয়েন্টটা মিলিত হয়েছে অর্থাৎ এ পয়েন্ট, তাহলে এই আর অন এবং ভি মিলে যে নোডটা তৈরি হয় বা যে পয়েন্টে এরা মিলিত হয় সেই পয়েন্টটাই হচ্ছে নোড, আর এই নোড হচ্ছে এখানে এ। আচ্ছা, এর পরবর্তীতে আবার যদি আমরা লক্ষ্য করে আর ওয়ান এবং আর টুর ভিতর যে নোড দ্বারা যে নোডটা থাকে সেটা হচ্ছে বি, বিকজ আর ওয়ান আর আর টু মিলিত হচ্ছে বিতে। ঠিক একইভাবে আর টু এবং এখানে এই ক্যাপাসিটর এই দুইটা মিলিত হয় ডি পয়েন্টে, তাহলে এখানে নোড হচ্ছে ডি। আবার ভোল্টেজ সোর্স ভি এবং এই ক্যাপাসিটর এই দুইটা মিলিত হয় সি পয়েন্টে, তাহলে সি হচ্ছে এর নোড। তার মানে হিয়ার এ বি সি অ্যান্ড ডি পয়েন্টস আর কল্ড নোড। এবার নোডের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এর পরবর্তীতে আমরা পাবো ব্রাঞ্চ। ব্রাঞ্চ অর্থ হচ্ছে শাখা। তার মানে এখন ব্রাঞ্চ কাকে বলে, অর্থাৎ ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে ব্রাঞ্চ বলতে বোঝায় যে ব্রাঞ্চ ইজ দ্যাট পার্ট অফ এ নেটওয়ার্ক হুইচ লাইস বিটুইন টু জাংশন অন টু নোড। অর্থাৎ দুইটা নোটের ভিতরে দুইটা নোটকে যদি আমরা মিলিত করি তাহলে দুইটা নোট মিলে অর্থাৎ দুইটা নোট যেখানে লাই করবে সেই লাই করার যে অংশটুকু সেই অংশটুকুই বলা হবে ব্রাঞ্চ। সাপোজ এই সার্কিটের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে এখানে দুইটা নোট, একটা নোট ধরলাম এ নোট এবং বি নোট। তাহলে এ নোট আর বি নোটের ভিতরে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা হচ্ছে আর অন। তার মানে এই এ থেকে বি পর্যন্ত যে পথ, এই পথটা হচ্ছে একটা ব্রাঞ্চ। আবার বি থেকে সি পর্যন্ত যে পথ, এই পথটা বি থেকে ডি পর্যন্ত যে পথ, এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ। আবার ডি থেকে সি পর্যন্ত যে পথ, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ। আবার এ থেকে সি পর্যন্ত পথও একটা ব্রাঞ্চ। তাহলে আমরা বলতে পারি এখানে যে এ বি বিডি সিডি এগুলো হচ্ছে একটা ব্রাঞ্চ। এবার আসি লুপের ক্ষেত্রে। লুপের যে ডেফিনেশন সেটা হচ্ছে এনি ক্লোজড পথ ইন ইলেকট্রিক্যাল সার্কিট ইজ কল্ড লুপ। অর্থাৎ আমরা যদি একটা সার্কিট কনসিডার করি তাহলে এখানে সার্কিটে একটা ভোল্টেজ সোর্স আছে ভি আর রেজিস্ট্যান্স আছে আর ওয়ান আর টু এবং আর থ্রি। তাহলে এখানে আর ওয়ান আর টু রেজিস্ট্যান্স যদি আমরা আর থ্রি রেজিস্ট্যান্সটা বাদ দিই তাহলে আর ওয়ান আর টু থাকবে সিরিজে কানেক্টেড। অর্থাৎ এই পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত টোটাল যদি একটা বদ্ধ পথ ধরি তাহলে এই বদ্ধ পথটা হবে একটা লুপ। তাহলে যেহেতু এখানে আমরা প্রথমে এই পথটা ধরছি এই জন্য এটার নাম দিচ্ছি লুপ অন। তাহলে সাপোজ আবার যদি এখানে এই অংশটুকুকে ডিসকানেক্ট করে এতটুকুকে একটা বদ্ধ পথ ধরি তাহলে এই বদ্ধ পথটা হবে লুপ টু।